বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আত্মনির্ভর ত্রিপুরা গড়তে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রয়াস অভিযান অব্যাহত। প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল আহ্বানকে সামনে রেখে এই উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী স্লোগান তুলেছেন লোকাল ফর ভোকাল। করোনা অতিমারিতে লকডাউন বা জনতার কারফিউ চলাকালীন দীর্ঘ সময় মানুষকে ঘরে থাকতে হয়েছে। সেই সময় অনেক কিছু শিখেছে মানুষ। এ পরিস্থিতিতে ত্রিপুরা সরকার নতুন প্রকল্প নিয়েছে স্বনির্ভর পরিবার। এর মাধ্যমে বাড়িতে প্রয়োজনীয় সবজি চাষের ব্যবস্থা করা হয়, বাড়ির পুকুরে মাছের পোনা ছাড়া। আগামী 2-3 মাসের মধ্যে নতুন প্রকল্পের রূপরেখা চলে আসবে। প্রধানমন্ত্রী দেশব্যাপীর কাছে এই পরিস্থিতিতে আপিল করেছেন স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য সামগ্রী ক্রয় করার। এটাই আমাদের ফ্যাশন হওয়া উচিত। হস্ততাঁত, হস্তকারুর মাধ্যমে যে সামগ্রী তৈরি হচ্ছে বা মেশিনের মাধ্যমে যে সামগ্রী উৎপাদিত হচ্ছে, স্থানীয়ভাবে তা ক্রয় করে তাদের উৎসাহিত করতে রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে। অঙ্গনারী কর্মীদের যে শাড়ি দেওয়া হচ্ছে, এতদিন তা বাইরে থেকে আনা হতো। বছরে 4টি করে শাড়ি দেওয়া হতো, এতে প্রায় 40,000 শাড়ি লাগে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে অঙ্গনারী ও আশা কর্মীদের সুতির শাড়ি স্থানীয়ভাবে উৎপাদিত তা প্রদান করার। একই রকম ভাবে হাসপাতাল সাফাই কর্মীদেরও শাড়ি প্রদান করা হতে স্থানীয়ভাবে। এতে করে বহিরাজ্যের যে টাকা চলে যেত তা আর যাবে না। রাজ্যের উৎপাদিত শাড়ি বাজার বাড়বে, সেই দিশাকে কাজ করছে রাজ্য সরকার। 9 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত উত্তর ভারতের এই সময়টা দীপাবলি উৎসব পালন করা হয়। সেই সময় তাদের লক্ষ্মী পুজো হয়, তাতে বড় মাত্রায় উপহার আদান প্রদান করা হয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী এই উপহার আদান প্রদানের ক্ষেত্রে স্থানীয়ভাবে তৈরি সামগ্রীর উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী সরকার সেই দিশাতে কাজ করছে। আসন্ন দীপাবলির জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানান যে সামগ্রী ক্রয় করবেন তা মাটির প্রদীপ বা বাড়ির জন্য সাজ সরঞ্জাম হোক, স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী যাতে হয়। স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। সোমবার দীপাবলি উপলক্ষে ত্রিপুরা কারিগর ও ছোট ব্যবসায়ীদের যে সমস্ত পণ্য সামগ্রী তৈরি করেছেন তা ক্রয় করে তাদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী সরকারি আবাসনে বিশেষ উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল আহ্বানকে সামনে রেখে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লোকাল ফর ভোকাল যে স্লোগান তুলেছেন সারা দেশব্যাপী, আর এই করোনা অতিমারির সময় আমরা লক্ষ্য করেছি, যখন লকডাউন চলছিল বা জনতার কারফিউ চলছিল, 15 দিন, 1 মাস, 1.5 মাস বাড়িতে থাকা, তো তখন আমরা অনেক কিছু শিখেছি যে সবজির জন্য বাজারে যেতে পারি না, বন্ধ, তো কোথায়। তো তার জন্য ত্রিপুরা সরকার নতুন স্কিম নিয়েছে স্বনির্ভর পরিবার। তার মধ্যে বাড়িতে কমসে কম নিজের প্রয়োজনীয় সবজি লাগানো, বাড়ির যদি পুকুর থাকে তার মধ্যে মাছের পোনা ছাড়া টাইমলি, যদি গাই থাকে তো তার ব্যবস্থা করা। তো সেদিকে ত্রিপুরা সরকার একটা স্কিম এনেছে স্বনির্ভর পরিবার যোজনা। আগামী 2-3 মাসের মধ্যে তার রূপরেখা চলে আসবে। তো এই যে পদক্ষেপটা মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই সেই স্লোগান তুললেন, তখন গিয়ে সবার চোখে এসে হারে আমাদের এখানে তো আছে ভাই, কাজ করে মহিলারা, তাঁতিরা আছে, এরা তো করতে পারে, আজকে করেছে। তো আপনি গভর্নমেন্ট থেকে তো 40,000 শুধু অঙ্গনবাড়িতে, তারপর আশাকর্মী, তারপরে হসপিটালসের দিদিরা, তো এই সবগুলো আমরা কি করি, আমরা বাইরের থেকে কিনে আনি, কোটি কোটি টাকা আমাদের চলে যায়। সেটাকে রুখতে হবে যে আমাদের বোনেরাই, আমাদের ত্রিপুরার মানুষই পাক, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করা শুরু করে দিয়েছে। আমি আশা করি 2-1 মাসের মধ্যে সেটা সেটেল হয়ে যাবে। ট্যুরিজম মিনিস্টার বলতে পারবে, কিন্তু আমি জানি রাজেশ্বরী মন্দিরের বিষয়ে, যে রাজবাড়ি বা মন্দির আছে সেখানে যাই স্থাপত্য চিত্রকলা রয়েছে আমাদের পুরাতত্ত্ব বিভাগের বা এমনিতে ত্রিপুরা সরকারের, সবগুলি আমরা ডেভেলপ করার জন্য সিদ্ধান্ত করেছি। এবং আপনারা লক্ষ্য করেছেন এই নতুন সরকার আসার পর আমাদের যেখানেই পুরনো স্থাপত্য চিত্রকলাগুলি রয়েছে আমরা সেগুলোকে পুনরুদ্ধার করছি এবং মানুষের সামনে নিয়ে আসার জন্য ট্যুরিজম ডিপার্টমেন্ট সেই বিষয়ে কাজ করছে। স্যার, পাশাপাশি উদয়পুরের যে পুরনো রাজবাড়ি রয়েছে সেটা অনেকবার সংস্কারও করা হয়েছে, কিন্তু সেই জায়গার মধ্যে দেখা যায় যে সংস্কার করার পরেও কিছু কিছু একটা লোক সেটাকে ধ্বংস করার জন্য চেষ্টা চালে, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? দেখুন, যারাই এই ধরনের কাজ করতে চাইছে সরকার করা পদক্ষেপ নেবে। আপনি আমার সামনে বিষয়গুলো তুলে ধরেছেন। আদরণীয় ট্যুরিজম মিনিস্টারকে আমি ডেকে বলবো যে এই ধরনের যদি কোনো ক্রিয়াকলাপ চলছে তো অতি সত্বর যাতে তা বন্ধ হয়, কারণ এগুলো ত্রিপুরা মানুষের রোজগারের পথ। এগুলোর মাধ্যমে মানুষ ত্রিপুরাকে দেখতে চাইবে এবং দেখার জন্য আসতে চাইছে, এবং এগুলো এই ত্রিপুরাতে ট্যুরিস্টকে লুফে আনার মূল মন্ত্র। স্বাভাবিকভাবে আমাদের ঐতিহ্য, আমাদের
যে পুরনো স্থাপত্য চিত্রকলা সেগুলিকে সুরক্ষিত রাখা এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা সেটা সরকারের দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের সাংবাদিকদের উপর দুষ্কৃতীদের হুমকি ও প্রাণনাশকের ধমকি অব্যাহত। সোমবার এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গুমতি জেলা পুলিশ সুপার লাকি চৌহানের ডেপুটেশন প্রদান করেন উদয়পুর প্রেস ক্লাবের সদস্যরা। প্রতিবাদী কলম পত্রিকার উদয়পুর মহকুমার সাংবাদিক অলোক সূত্রধরকে অজ্ঞাত পরিচয়ের কিছু দুষ্কৃতীরা হুমকি ও প্রাণনাশকের হুমকি দেয়। এদিন পেশাগত দায়িত্ব পালন করে উদয়পুর শহর থেকে রাত আনুমানিক 9টায় চন্দ্রপুরস্থিত বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা কয়েকটা গাড়ি ও বাইক নিয়ে পিছু পিছু ধাওয়া করে প্রাণনাশের চেষ্টা করে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সোমবার গুমতি জেলা পুলিশ সুপার লাকি চৌহানের নিকট ডেপুটেশন প্রদান করেন উদয়পুর প্রেস ক্লাবের সদস্যরা। এদিন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন উদয়পুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক দিলীপ দত্ত, তাপস মজুমদার সহ অন্যান্যরা। এই ঘটনা সাংবাদিকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। নমস্কার, আমরা উদয়পুর প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকরা সত্যি উদ্বিগ্ন এবং আতঙ্কিত। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে আমাদের উদয়পুরও যেভাবে সংবাদ মাধ্যমের উপরে একের পর এক হামলা হতে চলেছে বা হচ্ছে, তার জন্য আমরা সত্যি উদ্বিগ্ন। এভাবে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এরকম কাজ কোনোদিনই আমরা প্রশ্রয় দিতে পারি না বা আমরা এটা মেনে নিতে পারি না। গত পরশুদিন 7 তারিখে আমাদের প্রতিবাদী কলমের সাংবাদিক অলোক সূত্রধর সাংবাদিকতার কাজ সেরে রাত্রি প্রায় 9টা নাগাদ বাড়ি ফেরার পথে তাকে কতিপয় দুষ্কৃতী 4টা মারুতি গাড়ি এবং 3-4টা বাইক নিয়ে যেভাবে ধাওয়া করেছে, ফলো করেছে এবং যেভাবে বিশ্রীভাবে গালিগালাজ করেছে, এটা সত্যি দুঃখজনক। আমরা এই ঘটনার ধিক্কার জানাই। আমরা তার জন্য আরকেপুর থানায় গতকালকে একটা মামলা দায়ের করেছি, যাতে দোষীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হয়। এবং কালকেই আমরা এসপি ম্যাডামের সাথে সময় নিয়ে চেয়েছিলাম, উনি সময় দিতে পারেননি বলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 26শে নভেম্বর সাধারণ ধর্মঘটকে সামনে রেখে দেশব্যাপী কনভেনশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর সিপিএম জেলা পার্টি অফিস কার্যালয়ে। সোমবার সিপিএমের 10টি ট্রেড ইউনিয়ন ফেডারেশনের গণসংগঠনের সমূহের আহ্বানে কেন্দ্রের শ্রমিক, কৃষক ও জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে দেশব্যাপী 26শে নভেম্বর সাধারণ ধর্মঘটকে সামনে রেখে বিভাগভিত্তিক কনভেনশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর সিপিএম জেলা পার্টি অফিস কার্যালয়ে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্যের সভাপতি মানিক দে, সিপিএম রাজ্য কমিটির তপশিলি জাতির সভাপতি রতন ভৌমিক, গুমতি জেলা সম্পাদক মাধব সাহা, কমিটির সম্পাদক মানিক বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এই অনুষ্ঠানে সিপিআইএম এর থেকে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা জমায়েত হয় জেলা পার্টি অফিস কনফারেন্স হলে। আপনাদের চাপে ওরা এই যে বিমা কোম্পানিগুলি বেসরকারি করছে না, বাচ্চা গেছে, মানে যেখানে যেখানে বিমা কোম্পানিগুলিকে বেসরকারি করছে সেই সমস্ত রাষ্ট্রে ভয়ঙ্কর আর্থিক মন্দা দেখা গেছে। আর যেখানে যেখানে এগুলিকে রাষ্ট্রের হাতে আছে সেখানে কিন্তু এত মন্দা দেখা গেছে, বাচ্চা গেছে ভারত। তো 2008-এর যে ডিসিসের সময় বাচ্চা গেছে। এখন গিয়া সেই বিমা কোম্পানিগুলিকে তামাদি দেওয়ার জন্য, সরবরাহ করে দেওয়ার জন্য আজকে সেই জায়গাতে দেখছে এবং এখান থেকে গিয়া লক্ষ লক্ষ কোটি টাকা যে গচ্ছিত টাকাগুলো আছে সেই টাকাগুলি লুটপাট করার জন্য ব্যবস্থা। শুরুটা কি দিয়া, স্টার্টিংটা কি দিয়া, নোটপাতি। পরশুদিন গেছে তাদের কত বছর, 3 বছর না 4 বছর হয়েছে নোটপাতি। ওই যে নোটপাতি মনে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন কালী পুজোকে সামনে রেখে কালী পুজোর জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যে সকল দর্শনার্থীরা দীপাবলি উপলক্ষে মাতার বাড়িতে যাবে তাদেরকে জেলা শাসকের জারি করা নির্দেশিকা মেনে চলা আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আসন্ন কালী পুজোকে সামনে রেখে কালী পুজোর জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। দুর্গাপুজো নিয়ে কালী পুজোতেও নির্দেশিকা প্রায় একই রয়েছে। পাশাপাশি উদয়পুরের মাতার বাড়িতে দীপাবলির জন্য গুমতি জেলার জেলা শাসকের একটি নির্দেশিকা তৈরি রয়েছে। যে সকল দর্শনার্থী দীপাবলির উপলক্ষে মাতার বাড়িতে যাবে তাদেরকে জেলা শাসকের জারি করা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, দুর্গাপূজার সময় মানুষ 99% নির্দেশিকা মেনে চলেছে, তার ফল মানুষ পেয়েছে। করোনা আক্রান্ত সুস্থতার হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন আগামী দিন সকলে সরকারি নির্দেশিকা মেনে চলবে। তবে এই বছর দীপাবলি উৎসব উপলক্ষে মেলা বসবে না, শুধুমাত্র মাকে দর্শনের ব্যবস্থা থাকবে। মেলা বসলে ভিড় বৃদ্ধি পাবে, এতে ঝুঁকি বেড়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, উদয়পুরের মাতার বাড়িতে হস্ততাঁত ও কারু দপ্তরের পক্ষ থেকে একটি শোরুম খোলা হবে। 14 নভেম্বর সেই শোরুমের উদ্বোধন নিজেই করবেন। বহিরাজ্যের বড় বড় মন্দিরে ট্রেডিশনাল অনেক কিছু রয়েছে, কিন্তু মাতার বাড়িতে নেই, তাই এক প্রকার রিসা তৈরি করা হয়েছে।
যার উপর ত্রিপুরা সুন্দরী মায়ের ছবি রয়েছে। এই ছবি হাতে বানানো একটি রিসা তৈরি করতে 1 মাস সময় লাগে। সেই রিসা মায়ের মন্দিরের সামনে শোরুমে থাকবে। দর্শনার্থীদের মন্দিরে যাওয়ার সময় সেই রিসা রামাবলীর নয় শরীরে জড়িয়ে যেতে পারবে। এতে করে যারা হস্ততাঁত ও কারুশিল্প নিয়ে কাজ করেছে তারা লাভবান হবে। ত্রিপুরেশ্বরী মন্দিরে আমরা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট থেকে একটা শোরুম উদ্ঘাটন করব 14 তারিখ দীপাবলির দিন। আমি যাব সেখানে, বলাইবাবু চেয়ারম্যান থাকবেন, যারা আমাদের আর্টিজেন্স ভাইরাও থাকবেন। আমরা অনেক দিন থেকেই যে আমাদের মাতাবাড়ি স্পিরিচুয়াল ট্যুরিজম, আজকে করোনার কারণে হলে অ্যাভারেজ 10,000 ফুটফল হয়, সেটা একসময় 1,000-1,500 ছিল 2018। তো একটা জায়গায় 10,000 লোক যাচ্ছে, ত্রিপুরার কোন জায়গাটা আছে যে 10,000 ফুটফল হয়? কোনো জায়গায় ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। তো আমরা যখন তিরুপতিতে যাই বা আমরা যখন বৈষ্ণোদেবী যাই, তো সেখানে দেখবেন কোনো রিসা বা কোনো কিছু ব্যবস্থা রয়েছে, প্রসাদ নেওয়ার জন্য তার আলাদা আলাদা তরিকা আছে। এখানে নেই। আমরা সেটা নতুন করেছি, এখন একটা আমরা রিসা তৈরি করেছি, তার মধ্যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের ছাপ রয়েছে এবং সেটা মেশিনের ছাপ নয়, হাতে তৈরি করা। ও সেটা মানে একটা তৈরি করতে 1 মাস সময় লাগে, এত কষ্ট করে তৈরি করেছে। ও সেটা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের সামনে যে স্টল থাকবে বা আমাদের পার্মানেন্ট যে শোরুম হবে তার মধ্যে রাখা হবে। তো মায়ের দর্শন করার সময়, যাওয়ার সময় তো সেটা গলায় নামাবলির মতো রেখে যাওয়া, এটা ত্রিপুরাতে ট্রেডিশনাল ছিল না। তো সেটা আমরা স্টার্ট করব। যেমন আমরা তিরুপতিতে যাই তখন তো আমরা সেভাবে চাদরটা উড়ে নেই, সবাই যে যায়। তো ত্রিপুরা তো যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শনের জন্য যাবে, তো দর্শন করার সময় তখন সেটা উড়ে নেবে। তা থেকে বড় মাত্রা যারা হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুমে কাজ করছে তারা লাভান্বিত হবে এবং ত্রিপুরেশ্বরী মায়ের এই মন্দিরের মাধ্যমে সিস্টেমটা ডেভেলপ করে দিলে বড় মাত্রায় মানুষের রোজগার হবে। রিপোর্ট, খবর ত্রিপুরা। সাত সকালে গ্যাসের পাইপলাইন লিক করার ফলে তীব্র আতঙ্ক দেখা যায় রাজধানীর কর্নেলচুমুনি এলাকায়। সাত সকালে গ্যাসের পাইপলাইন লিক করার ফলে তীব্র আতঙ্ক দেখা দেয় রাজধানীর কর্নেলচুমুনি এলাকায়। এদিন সকালে স্থানীয়রা প্রত্যক্ষ করে কর্নেলচুমুনি এলাকায় রাস্তার পাশে ড্রেনে থাকা গ্যাসের পাইপলাইন লিক হয়ে গেছে। তার থেকে গ্যাস বেরিয়ে আসার ফলে অগ্নিসংযোগ ঘটে রাস্তার পাশে ড্রেনে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনী কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এদিকে খবর দেওয়া হয় TNGCL অফিসে। সেখান থেকে ঘটনাস্থলে ছুটে আসে প্রকৌশলীরা। পরবর্তী সময় তারা গ্যাস লাইন পাইপলাইন সারাই করে। এরপরে কি করেছিল? এরপরে আমরা জল দেওয়া হয়েছে, যে জায়গাটা লিক করছে আগুন ধরছে, হ্যাঁ, সন্ধান হওয়া গেছে, এখানে জল দেওয়া পরে আগুন নিভে গেছে। গ্যাস লিক গেছে অটোমেটিক। আচ্ছা স্যার, অনেক CNG পার্টি এখানে আছে, তারা কাজ করবে। স্যার ড্রেন কি ভর্তি না পরিষ্কার পরিচ্ছন্ন আসলে ড্রেনটা? আসছে মোটামুটি, তেমন না। রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তার পাশে অস্থায়ীভাবে যারা দোকান নিয়ে বসে তাদের বিরুদ্ধে অভিযান চালায় আগরতলা পৌর নিগম। রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তার পাশে সরকারি জায়গায় অস্থায়ীভাবে দোকান নিয়ে বসে বেশ কিছু দোকানদার। আগরতলা পৌর নিগম থেকে এই সকল দোকানগুলিকে তুলে নেওয়ার জন্য আগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কিন্তু একাংশ দোকানদার এখনো অবৈধভাবে দোকান চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার 7 সকালে অভিযান চালানো হয় আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। এদিন আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালানো হয়। এদিন সেন্ট্রাল রোড এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গায় থাকা 60টি দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সকালে ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত দোকানদাররা ঘটনাস্থলে ছুটে আসে। আগরতলা পৌর নিগমের এই ধরনের অভিযানের ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন বলে জানায়। তারা আগরতলা পৌর নিগমের এই অভিযান নিয়ে অসন্তুষ্ট বলে ব্যক্ত করেন। তারা আরও জানায়, আগরতলা শহরে বিভিন্ন স্থানে এই ধরনের দোকান রয়েছে, অথচ সে সকল দোকানগুলিকে ভাঙা হয়নি। আগামী 1 সপ্তাহের মধ্যে প্রশাসন সে সকল দোকানগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে তারা ফের আগের জায়গায় দোকান নিয়ে বসবে বলে জানায়। আপনাদের মধ্যে ক্ষোভটা? আমাদের খুব দীর্ঘ 35 বছর ধরে আমরা এখানে এই দোকানগুলি করে আমরা আমাদের পরিবারবর্গ নিয়ে জীবিকা নির্বাহ করে আমরা আমাদের বয়স্ক মা বাবা সন্তান তাদের লালন পালন করছি। এই মতো অবস্থায় আজকে আকস্মিক আমরা যখন শীত ঘুমে আচ্ছন্ন, তখন আমাদের পরিচিতি কেউ আমাদেরকে ডেকে ঘুম থেকে তুললেন। আমরা এসে দেখি এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে
আমাদের এই এত দিনকার দোকান আমরা যেটা দিয়ে বেঁচে থাকার রসদ খুঁজে পেতাম সেটা ভেঙে চুরমার করে দিয়ে আমাদের সমস্ত জিনিসপত্র, দোকানের যত মালপত্র সব আমাদের কিছুই এখান থেকে নিতে দেয়নি, সমস্ত কিছু মিউনিসিপ্যালিটির লোকজন নিয়ে গেছে। এই মতো অবস্থায় আমাদের একটা প্রতিবাদ কিংবা আমাদের একটা দাবি যে আমাদের এখন কি হবে। আমরা তো এই দোকান করে এখানে সংসার প্রতিপালন করতাম, পাশাপাশি আমাদের মতোই আগরতলার রাজপথে বহু দোকান আমাদের মতো টং দোকান করে মানুষ বেঁচে আছে। যেরকম সূর্য রোডের ঢোকার পথেই আপনারা দেখতে পাবেন সেখানে কতগুলি দোকান আছে, স্টেট ব্যাংক সূর্য রোড সেখানেও কতগুলি দোকান আছে, পাশাপাশি সখীচরণ স্কুলের সামনেও এইরকম দোকান অনেকগুলি আছে। নতুন করে আমরা দেখেছি যেটা আপনার রবীন্দ্রভবন থেকে জগন্নাথ বাড়ি রোড, সেখানে অনেকগুলি নতুন দোকান করা হয়েছে। তাদের যদি কোনো অপরাধ না থাকে আমাদের কি অপরাধ? কেন আমাদের দোকানগুলি আজকে এইভাবে ভেঙে চুরমার করে আমাদের বেঁচে থাকার স্বপ্ন ভেঙে দিয়েছে? আমরা আমাদের এই আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনিক যে কর্মকর্তারা আছেন, অফিসাররা আছেন, তাদের কাছে আমরা দাবি জানাই। আমরা এই দাবির সম্মুখে আমরা 15 দিন দেখব। আমাদের দোকানগুলি যদি ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি ওই দোকানগুলি যেন একটা কিছু করা হয়, নতুবা আমরা পুনরায় এখানে আবার দোকান নির্মাণ করব। যদি না হয়ে পারি তাহলে আমরা আমাদের পরিবারবর্গকে নিয়ে রাস্তায় বসব। আমরা বেঁচে থাকার জন্য যা করার সেটা আমরা করব। আমি অত্যন্ত গরিব লোক, আমার কিছুই নেই। আমি এই দোকান করে খাই, টিফিনের দোকান। আজকে সকালবেলা এসে আমি টিফিন বানাইতেছি, এমন টাইমে তারা বলছে বেরিয়ে যাও দোকান থেকে। আমাকে দোকান থেকে বের করে দিয়ে আমার সম্পূর্ণ দোকানের জিনিসপত্র নিয়ে গেছে, ভেঙে চুরে। আমি কিছুই নেই। এখন আমি যে দুপুরবেলা গিয়ে যে বাড়িতে খাবো সেই টাকা পর্যন্ত আমার কাছে নেই। কিন্তু আমার কি অপরাধ? এরা যদি ভাঙবে আগে থেকেই বলবে তোমরা মালপত্র বাইর করে, এরকম কিছু বলেনি। ভোর রাত্রে আমি 5:30 বাজে দোকান খুলেছি, আমার সম্পূর্ণ জিনিসপত্র এরা ভেঙে চুরে নিয়ে গেছে। আমার কাছে এখন টাকা নেই, পয়সা নেই, কী করবো? আগরতলা শহরে অনেক দোকান আছে, অনেক এমন দোকান আছে, কোথাও ভাঙেনি, শুধু আমাদের দোকানটা ভেঙে দিয়েছে। আমাদের কি অপরাধ? আমাদের অপরাধ, আমাদের দাবি এটাই হলো, আমরা কি করে খাবো? সরকার আমাদেরকে এটা নিয়ে পূর্ণ বিবেচনা করুক। আমরা না হলে 15 দিনের টাইম দিলাম ওদেরকে, আমরা কোথায় যাব? এই 15 দিনের যদি আগরতলা শহরে পুরো দোকান যদি এইভাবে না ভাঙে, তাইলে আমরা পুরো ফ্যামিলির রাস্তার মধ্যে এসে বসে যাব। আমাদের আর করার কিছু নেই, আমরা খাবো কি? আমাদের এই যে করোনা বলে আমাদের দোকান ভাড়া, যে আমাদের যে অবস্থা খারাপ, এটা সরকার দেখেনি। করোনা বলে আমাদের দোকান বন্ধ, লকডাউন, আমাদের দোকানে কাস্টমার নাই, কিছু করার নাই। এখন লকডাউন পরে আমাদের এই পূজার পরে দোকানটা ভেঙে দিল, আমরা কোথায় গিয়ে উঠবো? আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার জায়গায় নেই। আর দ্বিতীয় কথা হলো, আজকে যে যাই আমি দ্বিতীয় কাজ করবো, তাও আমার দ্বারা সম্ভব না। আমি একদম সুগারের রুগী, আমার গায়ে এক ফোঁটার শক্তি নাই। আমি রুটি বেলে তারপরেও আমি সংসার চালাই। এইটা করারও আজকে আমার তারা দিল না। আমার একটাই দাবি সরকারের কাছে, আমাদের জন্য যাতে আমরা 7টা ফ্যামিলি, এক ফ্যামিলি না 7টা ফ্যামিলি আমার মতো সেম, কেউ চা বিক্রি করে, কেউ পান বিক্রি করে, কেউ রুটি বিক্রি করে, কেউ পরোটা বিক্রি করে, তারা কোথায় যাবে আজকে? তাদের জন্য সরকার কি করবে? আমরা 15 দিনের টাইম দিলাম, 15 দিনের মধ্যে যদি আমাদের জন্য কিছুই না করে, তাইলে আমরা সিধা রাস্তায় বসবো আর আমরা এখানে পুনঃ নির্মাণ করব দোকান। আমাদের দাবি এটাই, আমাদের মতো যাতে সবগুলো ভেঙে যায়, আমাদের আর কোনো প্রবলেম নাই। আর যদি না ভাঙে আমাদেরটা করে দিতে হবে, নাইলে আমরা পুনঃ নির্মাণ করব। আর আমি কোথায় যাব? আমি দুপুরবেলা কার ঘরে গিয়ে আমি ভাত খাবো? আমার কাছে যে পয়সা নেই। আমার আজকে সবজি বানিয়েছি 1300 টাকার সবজি বানিয়েছি, আমি ময়দা বানিয়েছি আমি 700-800 টাকার, এগুলো সব নিয়ে যে আমি ফেলে দিয়েছি, আমি কোথায় যাব? আমার একটাই দাবি, আমার এই মালগুলোর পয়সা কে দেবে? আমি আজকে রাত্রে বাড়িতে যাবি কীভাবে? আমি আমার সংসার চালাবো? আমার একটাই দাবি, আমার শরীরে শক্তি নেই আমি যে অন্য কাজ করব, একটা রিক্সা চালাবো, একটা ঠেলা চালাবো, সেই শক্তি আমার নেই। আমার সুগার, আমি সব শেষ। আমি কি করে বাঁচবো? আমাকে একটাই প্রশ্ন, আমার এইটাই প্রশ্ন, আমাকে সরকার কি করবে? সেটা সরকার নিজে এসে আমাকে বললেও আমি বিশ্বাস করবো। আমার দোকান এখানে না হয় অন্য অত্রে দিয়ে দেবে, আর না হয় আগরতলা শহরের যত দোকান আছে আমার মতো ফুটপাতে সবাই আসুক। আমি এটাই চাই। আমার দোকান ভেঙেছে, বাকি সব ভাঙলে আমার মনে দুঃখ নেই। আর আমারটা ভেঙে দিয়েছে, অন্যটা ভাঙবে না, এটা তো হবে না। এটা কিসের রাজত্ব? কিসের রাজ্য? কিসের সরকার? আমি কিছুই মানি না। আমি চাই আমার খাদ্য, আমরা যে 7 ফ্যামিলি আছি সেম আমার মতো সবাই
আমার যে মালগুলো নিয়ে গেছে এখানে প্রায় 50-60 হাজার 70 হাজার টাকার মাল নিয়ে গেছে। আমি এক 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 করে একদিন করে তিল করে আমার এই দোকান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাইক্রোফাইন্যান্স কোম্পানির কিস্তির টাকা সময় মতো ফেরত না দিতে পারায় পারিবারিক অশান্তির আগুনে জ্বলতে হচ্ছে সুকিয়া বেগমের পরিবারকে। মাইক্রোফাইন্যান্স কোম্পানির কিস্তির টাকা সময় মতো ফেরত না দিতে পারায় পারিবারিক অশান্তির আগুনে জ্বলতে হচ্ছে সুকিয়া বেগমের পরিবারকে। ঘটনার বিবরণে জানা যায়, বক্সনগর কলসিমুড়া পঞ্চায়েত এলাকা 2 নং ওয়ার্ডের রতনদোলা পূর্ব পাড়ায় বাসিন্দা সুকিয়া বেগম নিজের বিশেষ কোনো এক কাজের প্রয়োজনে ভারত মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে চূড়া সুদে লোনের টাকা নিয়েছিলেন। কিন্তু দেশের বর্তমানে করোনাকালীন মহামারীর ফলে একদিকে যেমন মানুষ কর্মহীনতায় ভুগছে, অপরদিকে আর্থিক সংকট যেন পিছু ছাড়ছে না। গ্রামীণ রেখার কাজও কর্ম তেমন ভাবে হয় না। এদিকে আবার মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে নেওয়া চড়া হারে সুদ, সময় মতো কিস্তির টাকা ফেরত দেওয়া তাগিদ, সব মিলিয়ে যেন মহা যন্ত্রণায় ভুগছে পরিবারটি। জানা গেছে, সুকিয়া বেগমের স্বামী বহু আগে দেশান্তরী হয়েছিল। অভাবের সংসারে গ্লানি টানতে বড় ছেলে বেঙ্গালুরু কোনো এক হোটেলে সিকিউরিটি গার্ড কাজ করেছিলেন। সামান্য বেতনে কাজ করে প্রতি মাসে বাড়িতে তেমন ভাবে টাকা পয়সা পাঠাতে পারছে না। এদিকে ছেলের অবর্তমানে তাকে না জানিয়ে মাইক্রোফাইন্যান্স কোম্পানির সুদ সমেত লোনের টাকা ফেরত না দিতে পারায় অফিসের লোকজন এসে বাড়িতে টাকা নিতে ক্রমাগত চাপ দিচ্ছেন। বিশেষ করে ভারত ফাইন্যান্সের বক্সনগর ব্রাঞ্চ অফিসের ম্যানেজার বাবু প্রতিনিয়ত চাপ প্রয়োগ করে চলেছেন এই অভিযোগ। কিস্তি করে রেখার কাজও বদ্ধ, রেখার কাজ করে টাকা কিছু অনেক কিছু কিস্তি চালাইছে। চালানো কারা চাপ দিত আপনারে? তারা চাপ দিত, কলকাতার এক অফিসার আইছে, অফিসার আইয়া আমারে যা সমস্ত কথাবার্তা কয়ে গেছে ঘরের ভিতরে। অঞ্চল তো নিজে তো খাইতে পাইতেছে না, তো লোন দিব কই থেকে এখন? যে এখন আপনারা কি চাইতেছেন? মানে এটা যেমনি একটা সমাধানও যায়, সমাধান করুক। হয়তো কিস্তি দিলেও মনে করেন আসতে দিলে তারা নিতে হইব। প্রেশার দিয়ে নিতে গেলে যদি কোনো একটা দুর্ঘটনা, ভাইয়ের যে ডকুমেন্টটা তারা নিছে, সইটা যে নকল করছে, ওই সইটা কীভাবে তার কাছে গেল? আমার বাড়ি তো আর বাড়িতে নেই, আজকে অনেক বছর ধরে ওইখানে। এটা একটু ভালো করে তদন্ত করো, সইটা কে দিছে, কীভাবে সইটা হইল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর বছর বাঁচাও নামে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমা শিক্ষা দপ্তর অধীন সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া শুরু হলো। ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর বছর বাঁচাও নামে এক নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। যে সকল ছাত্রছাত্রী কোনো কারণবশত বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না, বিশেষ করে পঞ্চম, অষ্টম, নবম ও একাদশ শ্রেণীরা, এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বোর্ডে পরীক্ষা দেওয়া যে সকল ছাত্রছাত্রী পাশ করতে পারেনি, তাদের জীবন থেকে যাতে করে একটি বছর ক্ষতি না হয়, সেই লক্ষ্যে এই পরিকল্পনা। সোমবার থেকে শুরু হলো নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ে পরীক্ষা। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমার শিক্ষা দপ্তরের অধীন সব বিদ্যালয়ে সকাল 11:30 থেকে শুরু হলো পরীক্ষা। এই পরীক্ষার মূলত উদ্দেশ্য হলো 2019 থেকে 2020 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা 1 বছর কিংবা তার বেশি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষা নিয়ে পরবর্তী ক্লাসেও পাঠানো। তাছাড়াও এই শিক্ষা মিশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারবে। এ বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির দেবনাথ আমাদের জানান, বছর বাঁচাও এক্সামিনেশন ক্লাস 9 এবং ক্লাস 11 2020। তো এই যে পরীক্ষাটি এই বছর প্রথম রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি বছর যেন বাঁচানো যায়, সেই উদ্দেশ্যে তাদেরকে যারা গত অ্যানুয়াল পরীক্ষা ফেল করেছিল তাদেরকে একটা অন্তরীণ পরীক্ষা নিয়ে তাদেরকে যাতে বছর বাঁচানোর একটা সুযোগ দেওয়া যায়, সেই পরীক্ষাই আমাদের এখানে চলছে আজকে। তো আমাদের তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমাদের ক্লাস 11-এ আজকে পরীক্ষা দেওয়ার কথা ছিল ইংরেজিতে 12 জন, কিন্তু 12 জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 10 জন পরীক্ষা দিচ্ছে, 2 জন আসেনি, পরীক্ষা বসেনি। আর নবম শ্রেণীতে আজকে ইংরেজি পরীক্ষাই হচ্ছে, সেখানে আমাদের 16 জন ছাত্র ছিল যারা ফেল করেছিল পরীক্ষায়, আর 34 জন ছিল যারা অ্যাবসেন্ট, আগে অ্যানুয়াল পরীক্ষা দেয়নি। তো তাদেরকেও সরকার সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি টোটাল 50 জনের মধ্যে মাত্র 7 জন 9-এ পরীক্ষা দিচ্ছে ইংরেজি পরীক্ষা। তো এই বছর পরীক্ষা এক এক দিন এক এক রকম ছাত্র সংখ্যা থাকবে, কারণ যে ছাত্র যেই সাবজেক্টে ফেল করেছে তাকে শুধু সেই সাবজেক্টের পরীক্ষাটাই দিতে হচ্ছে। তো আজকে প্রথম দিন পরীক্ষা 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, শান্তিপূর্ণভাবে চলছে। ছাত্র সংখ্যা খুবই কম, আমরা আশা করেছিলাম আর একটু বেশি হবে, কিন্তু মানে বুঝতে পারলাম না। এখন নবম এবং একাদশ শ্রেণী মিলে সর্বমোট পরীক্ষার্থী কত? সর্বমোট বলতে আজকের দিনের জন্য
একাদশ শ্রেণীতে ছিল 12 জন, আর নবম শ্রেণীতে ছিল 50 জন। 50 জনের দুটো ভাগে ছিল, 16 জন ছিল যারা গত অ্যানুয়াল পরীক্ষায় 2 বা 3টে বিষয়ে ফেল করেছে, আর 34 জন ছিল যারা কোনো পরীক্ষাতেই বসেনি, অ্যাবসেন্ট ছিল। তো তাদেরকেও সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখন আজকের পরীক্ষায় টোটাল কতজন উপস্থিত আছে? এখন টোটাল নবম শ্রেণীতে 7 জন, একাদশ শ্রেণীতে 10 জন, টোটাল 17 জন পরীক্ষা দিচ্ছে। কোন স্কুলটা? এটা তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম মিহির দেবনাথ, হেডমাস্টার এই স্কুলের প্রধান শিক্ষক। তাছাড়া বিশেষ করে পঞ্চম, অষ্টম, নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যাতে একটি বছর নষ্ট না হয় সেই লক্ষ্যে এবছর থেকে রাজ্য সরকার এই মহৎ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীপাবলি উৎসবকে সামনে রেখে সোমবার বিজেপি বরদল মণ্ডলের পক্ষ থেকে রাজধানীর কামারচুমনি এলাকায় পথ চলতি মানুষ ও গরিবদের হাতে তুলে দেওয়া হয় মাটির প্রদীপ ও মোমবাতি। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে সোমবার বিজেপি বরদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে রাজধানীর কামারচুমনি এলাকায় পথ চলতি মানুষ ও গরিবদের হাতে তুলে দেওয়া হয় মাটির প্রদীপ ও মোমবাতি। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি বরদোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দীপাবলিতে স্থানীয় প্রোডাক্টের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেই মোতাবেক বিজেপি বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে মাটির প্রদীপ ও মোমবাতির মানুষদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এই মাটির প্রদীপ ও মোমবাতি খয়ারপুর এলাকায় তৈরি করা হয়, সেখান থেকে এগুলি ক্রয় করে আনা হয়েছে। লোকাল ফর ভোকাল এই স্লোগানটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের পার্টির থেকে আমরা দিয়েছিলাম, এবং সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য দেশ এবং আমাদের রাজ্য এইগুলোর প্রতি আমরাও ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরা কাজ করছি। আজকে একটু আগে মোম ফ্যাক্টরিতেও গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম এক ভদ্রলোক, তিনি গ্র্যাজুয়েশন করার পরে নিজে মোম ফ্যাক্টরি বানিয়েছেন, এবং ওনার আন্ডারে কমসে কম 50-60 জন লোক কাজ করছিল। সেখান থেকেও আমরা মোমগুলো কিনেছি, এবং আজকের এই দেওয়ালি উপলক্ষে এগুলো নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা এগুলো কিনে নিয়ে এসেছি, নিজেদের জন্য ব্যবহার করব আর অন্যদেরকেও আমরা বিতরণ করব, সেই উপলক্ষেই এই আয়োজন। এবং আমি রাজ্যবাসীকে ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমি আগাম এই দীপাবলির দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে আছে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া, উপস্থিত আছেন আমাদের সদর ডিস্ট্রিক্টের সভাপতি ডক্টর অলোক ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলের সভাপতি শ্রী সঞ্জয় সাহা মহোদয়, তাছাড়া এখানে আমাদের রত্না দত্ত কাউন্সিলর এই ওয়ার্ডের, তো উনি এখানে উপস্থিত আছেন, অন্যান্য এই মণ্ডলের এবং আমাদের স্টেটেরও অনেক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ প্রায় 34 বছর অতিক্রান্ত হতে চললেও তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক কেন্দ্রটি কোনো উন্নয়ন ঘটেনি। 1986 সালে তেলিয়ামুড়া এলাকাবাসীদের দাবির ভিত্তিতে তেলিয়ামুড়া অম্পি চৌমুনি লাগু স্থানে অগ্নিনির্বাপক কেন্দ্রটি আত্মপ্রকাশ ঘটেছিল। দীর্ঘ প্রায় 34 বছর অতিক্রান্ত হতে চললেও ওই জরাজীর্ণদশাগ্রস্ত অগ্নিনির্বাপক কেন্দ্রটির কোনো উন্নয়ন ঘটেনি। বর্তমানে কঙ্কালসার অগ্নিনির্বাপক কেন্দ্রটি বিভিন্ন সমস্যায় ভুগছে। বিশেষ করে এই অগ্নিনির্বাপক কেন্দ্রের টয়লেট থেকে শুরু করে বাথরুম, জলের অবস্থা পরিদর্শনকালে প্রত্যক্ষ করা গেল। এছাড়াও দমকল কর্মীদের থাকার জন্য বারেক এবং ঘরগুলির অবস্থা জরাজীর্ণ দশাগ্রস্ত, যা দমকল কর্মীরা প্রত্যক্ষভাবে কিছু না বললেও ক্ষোভে ফুঁসছে। বিগত বাম আমলে 25টি বছর এই অগ্নিনির্বাপক কেন্দ্রটির উন্নয়নের ঢেকুর তুলে স্থানীয় বাম নেতারা এবং তৎকালীন বাম আমলে মন্ত্রীরা ভোটের বৈতরণী পার পেরে গেছে, কিন্তু এই অগ্নিনির্বাপক কেন্দ্রটির উন্নয়নের বদলে বাম নেতা মন্ত্রীরা অশ্বডিম্ব প্রসব করেছিল, যা এলাকায় কোনো পাতালে শোনা যায়নি এই প্রতিধ্বনি। তবে রাজ্যে বিজেপি জোট সরকার গঠিত হওয়ার পর থেকে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক কেন্দ্রটির জন্য স্থায়ী জায়গার জন্য প্রক্রিয়া চলছে। এই ব্যাপারে এই অগ্নিনির্বাপক কেন্দ্রের আধিকারিক কুমুদলাল দাস জানান, 1982 থেকে এখানে প্রায় 34 বছর। এতদিন এটা খারাপ ছিল, যেহেতু পুরানো হয়ে গেছে 34 বছর ধরে। এখন আমি এখানে আসার পরে এটা আবার রিপেয়ারিং করা হয়েছে। আমি এখানে হয়েছে আইসি যে 5-6 বছর।
বছর হইতে আমি এটাকে পুরোটাকে আবার রিপেয়ারিং করেছি। আগে গাড়িগুলো 3টা মানে গাড়ি রাখা যেত না, 2টা গাড়ি রাখা যেত, 3টা গাড়ি করেছি। তারপর এখানে রিপেয়ারিং করার পরে এখানে মোটামুটি একটা জায়গায় আছে। তারপরও মানে বৃষ্টির দিনে একটু কষ্ট হয়, কারণ বাইরে থেকে অনেকটাই জল টল ঢুকে। এটার পরিপ্রেক্ষিতে আমি আবার অথরিটিকে চিঠি দিয়েছি। অথরিটি আমাদেরকে আবার জানিয়েছে যে এটার জন্য প্রসেসিং চলছে, এবং আমি ডিএম এবং এসডিএম আমি অথরিটিকে জানিয়েছি। এবং এগুলা তারা কি আশ্বাস দিয়েছে? আমার ডিপার্টমেন্টে অবশ্যই চেষ্টা করতেছে, এটা অবশ্যই আমার থেকে অনুযায়ী ডিপার্টমেন্ট অবশ্যই চেষ্টা করতেছে যাতে আমরা এখানে সুস্থভাবে থাকতে পারি। কারণ এই ব্যাপারে ডিপার্টমেন্ট আমার জানা মতো ডিএম এসডিএমকে চিঠিও দিয়েছে যে একটা নতুন জায়গা দেখার জন্য। তো একটা নতুন জায়গা আমরা দেখেছি, আমার ডাইরেক্টরে আসছিল তখন একটা এখানে বর্মরা টুরিস্ট যে লজটা, সেটা মোটামুটি একটা চয়েস হয়েছিল। এটা নিয়ে সম্ভবত একটা লেখালেখি চলছে। আপনারা তো এখন ফায়ার সার্ভিস বাড়াবাড়িতে আছেন, और डेजिग्नेशन? আমি এসপিও কুমুদলাল দাস, স্টেশন ইনচার্জ। রিপোর্ট, খবর ত্রিপুরা।